নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই দারুণ আছো। আজ আমরা বিজ্ঞানের এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে আলোচনা করব, যা তোমাদের চারপাশের পুরো মহাবিশ্বকে বুঝতে সাহায্য করবে। হ্যাঁ, আজ আমরা শিখব পদার্থ, যাকে আমরা বলি ম্যাটার। আজকের এই ভিডিওটিতে আমরা পদার্থের সংজ্ঞা থেকে শুরু করে তার কণার বৈশিষ্ট্য, 5টি ভৌত অবস্থা এবং ব্যাপনের মতো জরুরি বিষয়গুলি একদম সহজ ভাষায় বিস্তারিতভাবে জানব। তাই কোনো অংশ স্কিপ না করে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, তুমি যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। আগের দিনের ভিডিওগুলোতে আমরা যেগুলো শিখেছি তার একটা কুইক রিভিশন প্রথমে আমরা দেখে নিই। আমরা এতদিনে কি শিখেছি? পদার্থ, ম্যাটার কি। সবার প্রথমেই আমাদের মনে যে প্রশ্নটা আসে তা হলো, আসলে পদার্থ জিনিসটা কি? বিজ্ঞানের ভাষায় বলতে গেলে পদার্থ হলো এমন একটা জিনিস যা কিছুটা জায়গা দখল করে থাকে এবং যার নির্দিষ্ট ভর আছে, তাকেই আমরা পদার্থ বলি। যেমন ধরো তোমার হাতের মোবাইল ফোন, তুমি যে চেয়ারে বসে আছো, বা আমরা যে হাওয়া বা বাতাস নিচ্ছি, এগুলো সবই কিন্তু পদার্থ, কারণ এদের প্রত্যেকেরই একটা নির্দিষ্ট ভর আছে এবং এরা কিছুটা জায়গা দখল করে থাকে। আগের দিনের ভিডিওগুলোতে আমরা আর কি জেনেছি? আমরা শিখেছি পদার্থের প্রকারভেদ। পদার্থকে প্রধানত দুটি বৈশিষ্ট্যের ভিত্তিতে ভাগ করা যায়। এক নাম্বার ভৌত প্রকৃতি, যেটাকে আমরা বলি ফিজিক্যাল নেচার, আর একটা হচ্ছে রাসায়নিক প্রকৃতি, যেটাকে বলে কেমিক্যাল নেচার। ভৌত প্রকৃতি মানে কি? বাইরে থেকে দেখে পদার্থের অবস্থা কেমন বলে মনে হচ্ছে, সেটাই হচ্ছে ফিজিক্যাল নেচার বা ভৌত প্রকৃতি। আর রাসায়নিক প্রকৃতি কি? কেমিক্যাল নেচার কি? পদার্থের ভেতরের গঠন বা উপাদানগুলি কেমন, সেগুলো বিশ্লেষণ করে আমরা যেগুলো জানতে পারি, সেটাই হচ্ছে একটা পদার্থের রাসায়নিক প্রকৃতি বা কেমিক্যাল নেচার। আর কি জেনেছি আমরা? আর জেনেছি পদার্থের যে কণা থাকে, পদার্থের মধ্যে যে কণা থাকে, সেই কণাগুলির বৈশিষ্ট্য কী। বন্ধুরা, যে কোনো পদার্থই কিন্তু অসংখ্য ছোট ছোট কণা দিয়ে তৈরি, আর এই কণাগুলোর 4টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আছে। সেই বৈশিষ্ট্যগুলো আমরা কি জেনেছি? সবার প্রথমে জেনেছি কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র হয়। কি হয়? কণাগুলো অত্যন্ত ক্ষুদ্র হয়। দে আর ভেরি টাইনি। পদার্থের এই কণাগুলো এতটাই ছোট যে আমরা খালি চোখে দেখা তো দূর, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়েও এদেরকে আমরা আলাদা করে দেখতে পারি না। আর কি জেনেছি? কণাগুলোর মধ্যে ফাঁকা স্থান থাকে, ফ্রি স্পেস বিটুইন পার্টিকেলস। কণাগুলির মধ্যবর্তী স্থানে ফাঁকা জায়গা থাকে, স্পেস থাকে। এর সাথে সাথে আমরা জেনেছি কণাগুলি সর্বদা গতিশীল, দে আর কন্টিনিউয়াসলি মুভিং। পদার্থের কণাগুলি কখনোই এক জায়গায় স্থির থাকে না, এরা সবসময় নিজেদের মধ্যে নড়াচড়া বা গতিশীল অবস্থায় থাকে। এদের মধ্যে পারস্পরিক আকর্ষণ বল কাজ করে, ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। কণাগুলো একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই বলকে আমরা বলি আন্তঃকণা আকর্ষণ বল। এই বলের কারণেই পদার্থ একটা নির্দিষ্ট গঠন পায়। তাহলে আমরা কি জানতে পেরেছি? কণাগুলির মধ্যে একটা পারস্পরিক আকর্ষণ বল বা ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করে। আজকের ক্লাসে আমরা নতুন কি শিখব? আজকের ক্লাসে আমরা শিখব পদার্থের ভৌত শ্রেণী বিভাগ, ফিজিক্যাল ক্লাসিফিকেশন অফ ম্যাটার। ভৌত অবস্থার উপর ভিত্তি করে পদার্থকে প্রধানত 5টি অবস্থায় ভাগ করা যায়। সেই কি কি অবস্থায় ভাগ করা যায় সেইগুলোই আমরা আজকের ভিডিওটিতে শিখব। পার্টিকেল অ্যারেঞ্জমেন্ট ইন ফেজেস অফ ম্যাটার। একটা পদার্থের ক্ষেত্রে গুলো থাকে, যে পার্টিকেলগুলো থাকে, সেই পার্টিকেলগুলো সলিডের ক্ষেত্রে কেমন করে অ্যারেঞ্জমেন্ট করে থাকে, লিকুইডের ক্ষেত্রে কেমন অ্যারেঞ্জমেন্ট থাকে, গ্যাসের ক্ষেত্রে কেমন অ্যারেঞ্জমেন্ট থাকে, সেইগুলো এখানে ছবির সাহায্যে বলা হয়েছে। কি বলছে? সলিডের ক্ষেত্রে কি বলছে? পার্টিকেলস আর প্যাকড টাইটলি টুগেদার ইন এ ফিক্সড অ্যারেঞ্জমেন্ট। বলছে কঠিন পদার্থের ক্ষেত্রে তার মধ্যে যে পার্টিকেল থাকে, কণা থাকে, সেই কণাগুলো খুব শক্তিশালীভাবে কাছাকাছি ওরা প্যাকড টাইটলি টুগেদার, একসাথে কাছাকাছি অ্যারেঞ্জমেন্ট হিসাবে থাকে, কাছাকাছি থাকে। লিকুইডের ক্ষেত্রে কি? লিকুইডের ক্ষেত্রে পার্টিকেলস আর ক্লোজ টুগেদার উইথ নো ডিস্ট্যান্ট অ্যারেঞ্জমেন্ট। সলিডের ক্ষেত্রে যেমন একটা ফিক্সড অ্যারেঞ্জমেন্ট থাকে, ফিক্সড অ্যারেঞ্জমেন্ট, নির্দিষ্ট একটা শ্রেণীবিন্যাস থাকে, কিন্তু লিকুইডের ক্ষেত্রেও কণাগুলির মধ্যে আকর্ষণ বল আছে, ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, কিন্তু তাদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন সলিডের মধ্যে অতটা শক্তিশালী না। সেই জন্যে তারা কোনো নির্দিষ্ট শ্রেণীবিন্যাস বা নির্দিষ্ট গঠন নেয় না। ঠিক আছে? আর গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রেও ফোর্স অফ অ্যাট্রাকশন আছে, তাদের কণাগুলির মধ্যে আকর্ষণ বল আছে, কিন্তু সেই আকর্ষণ বল অনেক কম। সেই জন্যে তারা খুব সহজেই এক জায়গা থেকে অন্য জায়গায় ট্রান্সফার হতে পারে, তাদের কোনো নির্দিষ্ট গঠন বা স্ট্রাকচার নেই। তাহলে সলিডের ক্ষেত্রে কি আছে? সলিডের ক্ষেত্রে আমরা জানলাম এদের একটা ফিক্সড স্ট্রাকচার আছে। লিকুইডের ক্ষেত্রে কি? লিকুইডের ক্ষেত্রে কোনো
ফিক্সড স্ট্রাকচার নেই, গ্যাসের ক্ষেত্রেও কি ফিক্সড স্ট্রাকচার নেই। দেখো, ভৌত অবস্থার উপরে ভিত্তি করে পদার্থকে প্রধানত 5টি ভাগে ভাগ করা যায়। সবার প্রথমে কি কঠিন, সলিড। সলিড জিনিসটা কি দেখো, কঠিন পদার্থের ক্ষেত্রে এর কণাগুলি খুব শক্তভাবে এবং নির্দিষ্ট বিন্যাসে অর্থাৎ একসাথে এক জায়গায় থাকে। যেমন আমরা উদাহরণস্বরূপ বলতে পারি বরফ, আইস, এর মধ্যে পার্টিকেলগুলো সবাই একসাথে ক্লোজ ফিক্সড স্ট্রাকচারে থাকে। তারপরে আমরা কি শিখবো, পদার্থের আরেকটি অবস্থা, সেটা হচ্ছে তরল, যেটাকে আমরা বলি লিকুইড। এর এক্সাম্পল কি জল, ওয়াটার। তাহলে লিকুইড ম্যাটার, তরল পদার্থের কি বৈশিষ্ট্য, এর কণাগুলি কাছাকাছি থাকলেও এদের কোনো নির্দিষ্ট বিন্যাস থাকে না। কণাগুলি একে অপরের ওপর দিয়ে গড়িয়ে বা পিছলে যেতে পারে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি জল। ঠিক আছে, তাহলে তরল পদার্থের ক্ষেত্রে কোনো নির্দিষ্ট বিন্যাস থাকে না, এরা একে অপরের ওপর দিয়ে গড়িয়ে বা পিছলে যেতে পারে। 3 নম্বরে আমরা পদার্থের কি অবস্থা সম্পর্কে জানবো, গ্যাসীয় অবস্থা। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি অক্সিজেন, হাইড্রোজেন, নিয়ন। এই গ্যাসীয় পদার্থগুলির কি বৈশিষ্ট্য, এই কণাগুলি সম্পূর্ণ মুক্তভাবে ভেসে বেড়ায় এবং এদের কোনো নির্দিষ্ট বিন্যাস থাকে না। যেমন অক্সিজেন, হাইড্রোজেন, নিয়ন, এরা কি ইজিলি মুভ করতে পারে। পদার্থের 4 নম্বর অবস্থা কি প্লাজমা। প্লাজমা হচ্ছে পদার্থের 4 নম্বর অবস্থা বা চতুর্থ অবস্থা। অত্যন্ত উচ্চ তাপমাত্রায় যখন গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে যায়, তখন এই প্লাজমা অবস্থা তৈরি হয়। এটি মূলত ধনাত্মক আয়ন, পজিটিভ আয়নস, এবং ঋণাত্মক ইলেকট্রন এর আয়নীয় মিশ্রণ। তাহলে প্লাজমা জিনিসটা কি, এটি মূলত ধনাত্মক আয়ন, পজিটিভ আয়নস অর ক্যাটায়নস এবং ঋণাত্মক ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রনস এর একটা আয়নীয় মিশ্রণ। এই প্লাজমার কি বৈশিষ্ট্য, এই আয়নিত গ্যাস অত্যন্ত উচ্চ তড়িৎ পরিবাহী, মানে এর মধ্যে দিয়ে খুব সহজেই কারেন্ট প্রবাহ হয়। আর কি, এটি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। এর উদাহরণ কি, যেমন আমাদের সূর্য, মহাকাশের নক্ষত্রমণ্ডলী, যেমন স্টার্স, এগুলো সবই প্লাজমা অবস্থা দিয়ে তৈরি। মানে এই সমস্ত ম্যাটার যেগুলোর কথা আমরা বললাম, এগুলো সবই কি আলটিমেটলি প্লাজমা। কৃত্রিম উদাহরণ কি, নিয়ন বাল্ব। নিয়ন বাল্ব হচ্ছে একটা কৃত্রিম আর্টিফিশিয়াল প্লাজমা স্টেটের একটা এক্সাম্পল। এই নিয়ন বাল্বের মধ্যে দিয়ে যখন তড়িৎ প্রবাহিত হয়, তখন এর ভেতরের নিয়ন গ্যাস আয়নিত হয়ে প্লাজমা তৈরি করে। তাহলে একটা নিয়ন গ্যাস, তার মধ্যে দিয়ে যখন আমরা ইলেকট্রিক কারেন্ট দিচ্ছি, তড়িৎ প্রবাহ দিচ্ছি, তখন এই নিয়ন গ্যাস কি হয়ে যায়, আয়নিত হয়ে যায়। আয়নিত হয়ে গিয়ে প্লাজমা তৈরি করে। পদার্থের 5 নম্বর অবস্থা। 5 নম্বর অবস্থা কি, বোস আইনস্টাইন ঘনীভবন, বোস আইনস্টাইন কন্ডেনসেশন। এটি হচ্ছে পদার্থের 5ম অবস্থা। এর ইতিহাস কি, 1920 সালে ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসু প্রথম এর গাণিতিক ধারণা দেন এবং পরবর্তীতে বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন এই অবস্থার ভবিষ্যৎবাণী করেন। এই বোস আইনস্টাইন কন্ডেনসেশন, এই স্টেটের গঠনটা কেমন, অত্যন্ত কম ঘনত্বের, লো ডেন্সিটির কোনো বোসন গ্যাসকে যখন পরম শূন্য তাপমাত্রায়, পরম শূন্য তাপমাত্রাটা কি অ্যাবসলিউট জিরো টেম্পারেচার, যেটা কত -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিন, -273 ডিগ্রি সেন্টিগ্রেড, যেটাকে আমরা বলি 0 কেলভিন, 0 কেলভিন। কি বলছে, অত্যন্ত কম ঘনত্বের কোনো বোসন গ্যাসকে যখন পরম শূন্য তাপমাত্রা অ্যাবসলিউট জিরো -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিনের কাছাকাছি ঠান্ডা করা হয়, তখনই পদার্থের এই অবস্থাটা সৃষ্টি হয়, যে অবস্থার নাম কি বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট। এর বৈশিষ্ট্য কি, এই চরম শীতল অবস্থায় কণাগুলো তাদের নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলে এবং একটি একক কোয়ান্টাম সত্তা, সিঙ্গেল কোয়ান্টাম এন্টিটি হিসাবে আচরণ করে। বলছে এই বোস আইনস্টাইন ঘনীভবন এই অবস্থায় একটা পদার্থ এই চরম শীতল অবস্থায়, সেই পদার্থ, তার মধ্যে যে পার্টিকেল থাকে, সেই পার্টিকেলগুলো তাদের নিজস্ব যে ক্যারেক্টারিস্টিক্স সেগুলো হারিয়ে ফেলে। তখন তারা সেই পার্টিকেলগুলো একটি একক কোয়ান্টাম সত্তা বা সিঙ্গেল কোয়ান্টাম এন্টিটি হিসাবে আচরণ করে। তাহলে এখানে আমরা কি বলতে পারি, একটা গ্যাস, সেই গ্যাসকে যদি আমরা এক্সট্রিম কোল্ড করি, একটা গ্যাস, সেই গ্যাসকে যদি আমরা এক্সট্রিম কোল্ড, খুব ঠান্ডা করি, -273 ডিগ্রি সেন্টিগ্রেড বা 0 কেলভিনে নিয়ে যাই, তখন আমরা পদার্থের যে স্টেট, পদার্থের যে অবস্থা পাবো, সেটাকে আমরা বলি বোস আইনস্টাইন কন্ডেনসেশন স্টেট। ঠিক একইভাবে এই গ্যাসকে
যদি আমরা এক্সট্রিম হিট দিই তাহলে গ্যাসটা কিসে কনভার্ট করবে? তাহলে গ্যাসটা কনভার্ট করবে প্লাজমাতে। তাহলে পদার্থের অবস্থা পড়তে গিয়ে আমরা দেখলাম একটা গ্যাসীয় পদার্থকে যদি আমরা খুব ঠান্ডা করি তাহলে সে একটা নতুন অবস্থায় পরিণত হয়। সেই নতুন অবস্থাটা হচ্ছে বোস-আইনস্টাইন কনডেনসেশন স্টেট। ঠিক একইভাবে সেই গ্যাসীয় পদার্থকে যদি আমরা প্রচণ্ড হিট দিই তাহলে সে যে অবস্থাতে পরিণত হয় সেটা হচ্ছে প্লাজমা স্টেট। আশা করি তোমরা পদার্থের ভৌত অবস্থার ভিত্তি করে যে 5টি অবস্থা, সেই অবস্থা সম্পর্কে একটা সুন্দর ধারণা পেয়েছো। প্রথম অবস্থা হচ্ছে কঠিন সলিড, যার এক্সাম্পল হচ্ছে বরফ। তরল হচ্ছে সেকেন্ড লিকুইড, যার উদাহরণ হচ্ছে ওয়াটার জল। 3 নম্বর অবস্থা হচ্ছে গ্যাসীয় অবস্থা, উদাহরণ কি অক্সিজেন, হাইড্রোজেন, নিয়ন। চতুর্থ অবস্থা হচ্ছে প্লাজমা পদার্থের, এটা হচ্ছে চতুর্থ অবস্থা। 5 নম্বর কি বোস-আইনস্টাইন কনডেনসেশন স্টেট, এটা হচ্ছে পদার্থের 5 নম্বর অবস্থা। এবার আমরা জানবো পদার্থের অবস্থার পারস্পরিক রূপান্তর, ইন্টারকনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার। আমরা কি পদার্থের এক অবস্থাকে অন্য অবস্থায় বদলে দিতে পারি? এর উত্তরে তোমরা কি বলবে? হ্যাঁ, একদম পারি। তাপমাত্রা এবং চাপের পরিবর্তনের মাধ্যমে আমরা পদার্থের অবস্থার রূপান্তর ঘটাতে পারি। যেমন তোমরা নিচের ছবিতে দেখো, কঠিনকে যদি আমরা হিট দিই তাহলে সেটা মেল্ট করে যাবে। মেল্ট করে কিসে পরিণত হবে? লিকুইডে পরিণত হবে। আবার লিকুইডকে যদি আমরা হিট দিই সেটা কিসে কনভার্ট হয়ে যাবে? গ্যাসে কনভার্ট হয়ে যাবে। আবার গ্যাসকে যদি আমরা ঠান্ডা করি সে কিসে পরিণত হবে? লিকুইডে পরিণত হবে। আবার লিকুইডকে যদি আরও ঠান্ডা করি সে কিসে পরিণত হবে? সলিড, কঠিনে পরিণত হবে। আবার আরেকটা জিনিস দেখতে হবে এখানে, যে আমরা এমন পদার্থ আছে, এমন ম্যাটার আছে যারা সলিড স্টেট কঠিন অবস্থা থেকে সরাসরি গ্যাসে পরিণত হয়। আবার আমরা জানবো এমন ম্যাটার আছে, এমন পদার্থ আছে যারা সরাসরি গ্যাসীয় স্টেট থেকে কোথায় চলে আসে? সলিড স্টেটে আসে, অর্থাৎ কঠিন অবস্থাতে আসে। তাহলে এই যে রূপান্তর, পদার্থের অবস্থার মধ্যে যে পারস্পরিক রূপান্তর, ইন্টারকনভার্সন অফ স্টেটস অফ ম্যাটার, এগুলো ডেফিনেশন আমরা জানবো। সলিড থেকে লিকুইড হলে তাকে কি বলে? লিকুইড থেকে গ্যাস হলে তাকে কি বলে? আবার গ্যাস থেকে লিকুইড হলে তাকে কি বলে? আবার লিকুইড থেকে সলিডে গেলে তাকে কি বলে? আবার সলিড থেকে সরাসরি গ্যাসে চলে গেলে তাকে কি বলে? গ্যাস থেকে সরাসরি সলিডে চলে আসলে তাকে কি বলে? এই সমস্ত কনসেপ্ট আমরা আজকে জানবো। সবার প্রথমে হেডিং দাও, সবার প্রথমে আমরা জানবো গলন, যেটাকে আমরা বলি ফিউশন বা মেল্টিং। সেটাকে কি বলি? ফিউশন বা মেল্টিং। কঠিন অবস্থা থেকে তাপ প্রয়োগ করে তরলে পরিণত করা হয়। কঠিন অবস্থা, এই যে কঠিন অবস্থা, এই কঠিন অবস্থা থেকে কি করছি? হিট দিচ্ছি। হিট দিয়ে কিসে পরিণত করলাম? লিকুইডে পরিণত করলাম। এটাকেই বলছে কি? মেল্টিং। এটাকে কি বলছে? মেল্টিং। নেক্সট কি বলছে? বাষ্পীভবন, এভাপোরেশন বা ভ্যাপোরাইজেশন। এটাতে কি বলছে? তরল পদার্থকে বা পদার্থের তরল অবস্থা থেকে গ্যাসে পরিণত করছে। পদার্থের এই লিকুইড স্টেট ছিল, এই লিকুইড স্টেটকে কি করছে? হিট দিচ্ছে। হিট দিয়ে কিসে পরিণত করছে? গ্যাসে পরিণত করছে। এটাকেই বলছে ভেপারাইজেশন বা এভাপোরেশন। বোঝা গেল? নেক্সট কি? ঘনীভবন। নেক্সট হচ্ছে ঘনীভবন বা কনডেনসেশন। এখানে কি বলছে? গ্যাসীয় অবস্থা থেকে ঠান্ডা করার মাধ্যমে তরলে পরিণত করা হয়। এটা হচ্ছে গ্যাসীয় স্টেট। এটাকে কি করছি? কুল অফ করছি। কি করছি? কুল অফ বা ঠান্ডা করছি। কিসে পরিণত হচ্ছে? আবার লিকুইডে পরিণত হচ্ছে। এই যে পদ্ধতি, একেই বলে কনডেনসেশন বা ঘনীভবন। এবার আমরা জানবো কঠিনীভবন, ফ্রিজিং বা সলিডিফিকেশন। তরল অবস্থা থেকে ঠান্ডা করে কঠিনে পরিণত করার ঘটনাকেই বলে কঠিনীভবন, ফ্রিজিং বা সলিডিফিকেশন। এই হচ্ছে লিকুইড স্টেট। এই লিকুইড স্টেটকে আবার ঠান্ডা করে কিসে পরিণত করলাম? সলিড বা কঠিনে পরিণত করলাম। এই যে পদ্ধতি, এটাকেই বলছে ফ্রিজিং। এটাকে কি বলছে? ফ্রিজিং বা সলিডিফিকেশন। এরপর আমরা জানবো ঊর্ধ্বপাতন, যেটাকে আমরা বলি সাবলিমেশন। কঠিন পদার্থকে তাপ দিয়ে তরলে পরিণত না করে সরাসরি গ্যাসে পরিণত করার ঘটনাকেই বলা হয় ঊর্ধ্বপতন বা সাবলিমেশন। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ আমরা জানি কপুর, যেটাকে আমরা বলি ক্যাম্ফর। এখানে কি বলছে? এখানে বলছে এই যে সলিড স্টেট থেকে ডিরেক্ট কোথায় চলে যাচ্ছে? গ্যাসে চলে যাচ্ছে। এর মধ্যে কোনো লিকুইডের কোনো ট্রানজিশন হচ্ছে না।
তাহলে সরাসরি এই সলিড থেকে গ্যাসে যাওয়ার এই পদ্ধতিটাকেই বলা হয় সাবলিমেশন। কি বলে? সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। এক্সাম্পল কি? কপুর, ক্যাম্ফর। এরপর আমরা কি জানবো? অধঃক্ষেপণ বা ডিপোজিশন। ডিপোজিশন কি বলছে? অধঃক্ষেপণ বা ডিপোজিশন বলছে গ্যাসীয় অবস্থা থেকে সরাসরি কঠিন অবস্থায় রূপান্তরিত হওয়াকেই বলছে অধঃক্ষেপণ বা ডিপোজিশন। ফর এক্সাম্পল কুয়াশা বা ধোঁয়াশা। এখানে বলছে কি একটা গ্যাসীয় স্টেট, এই গ্যাসীয় স্টেট থেকে সরাসরি ঠান্ডা করলেই লিকুইডে না গিয়ে সরাসরি কিসে চলে আসছে? সলিডে চলে আসছে। গ্যাস থেকে সরাসরি কোথায় চলে আসছে? সলিডে চলে আসছে। গ্যাস থেকে সরাসরি সলিডে চলে আসছে। এই যে পদ্ধতি এটাকেই বলে ডিপোজিশন। এটাকে বলে ডিপোজিশন। এক্সাম্পল কি? কুয়াশা, ধোঁয়াশা, এগুলো হচ্ছে ডিপোজিশনের উদাহরণ। এবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে পদার্থের যে চতুর্থ অবস্থা, এই চতুর্থ অবস্থা সম্পর্কে আরেকটু দেখো, তোমরা নোট ডাউন করে নাও। প্লাজমা কি? পদার্থের চতুর্থ অবস্থা আমরা কি জেনেছি? প্লাজমা। প্লাজমা জিনিসটা কি তোমরা সবাই নোট ডাউন করো। প্লাজমা হলো পদার্থের এমন একটি অবস্থা যা অত্যন্ত উচ্চ তাপমাত্রায় গ্যাসীয় পরমাণু থেকে ইলেকট্রন বিচ্ছিন্ন হয়ে তৈরি হয়। এটি মূলত ধনাত্মক আয়ন, পজিটিভ আয়ন্স, ক্যাটায়ন্স, ঋণাত্মক ইলেকট্রন, নেগেটিভ ইলেকট্রনসের একটা আয়নীয় মিশ্রণ। বৈশিষ্ট্য কি? এই আয়নিত গ্যাস অত্যন্ত উচ্চ তড়িৎ পরিবাহী এবং এটি তড়িৎ ও চৌম্বক ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়। উদাহরণ কি? উদাহরণ হচ্ছে প্রাকৃতিক প্লাজমার উদাহরণ কি? সূর্য, নক্ষত্র, স্টার্স। কৃত্রিম প্লাজমার উদাহরণ কি? নিয়ন বাল্ব। নিয়ন বাল্বের ক্ষেত্রে কি হয়? নিয়ন বাল্বের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহিত করলে বা তড়িৎ প্রবাহ পাঠালে নিয়ন গ্যাস আয়নিত হয়ে প্লাজমা তৈরি করে। এই নিয়ন গ্যাস এর মধ্যে আমি যখন কারেন্ট প্রবাহ দিচ্ছি তখন এটা ইলেকট্রন ত্যাগ করে কিসে পরিণত হয়? প্লাজমাতে পরিণত হয়। এটা কেমন স্টেট? প্লাজমা স্টেট। এখানে আমরা কি জেনেছি? সলিডকে যখন হিট দিচ্ছি লিকুইডে পরিণত হচ্ছে, লিকুইডকে হিট দিচ্ছি গ্যাসে পরিণত হচ্ছে। আবার এই গ্যাসকে যখন আমরা এক্সট্রিম হিট দিচ্ছি, এক্সট্রিম হিট, সেই গ্যাস কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? প্লাজমাতে কনভার্ট। পদার্থের আমরা 5 নম্বর পঞ্চম অবস্থা যেটাকে আমরা বললাম বোস-আইনস্টাইন ঘনীভবন বা বোস-আইনস্টাইন কনডেনসেশন স্টেট, সেটা সম্পর্কে আমরা কি জেনেছি লিখে নাও। এর ইতিহাসটা কি লিখে নাও। 1920 সালে ভারতীয় বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বোস এর গাণিতিক ধারণা দেয় এবং পরবর্তীতে আলবার্ট আইনস্টাইন এই অবস্থার ভবিষ্যৎবাণী করেন। লেখো। গঠন কি? অত্যন্ত কম ঘনত্বের কোনো বোসন গ্যাসকে যখন পরম শূন্য তাপমাত্রা অ্যাবসলিউট জিরো -273 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি ঠান্ডা করা হয় তখন এই অবস্থার তৈরি হয়। বৈশিষ্ট্য কি? এই অবস্থায় কণাগুলো তাদের নিজস্ব স্বতন্ত্র অস্তিত্ব হারিয়ে ফেলে এবং একটি একক কোয়ান্টাম সত্তা, সিঙ্গেল কোয়ান্টাম কোয়ান্টিটি হিসাবে কাজ করে। একটা গ্যাস, এই গ্যাসকে যদি আমরা এক্সট্রিম কোল্ড করি কিসে পরিণত হবে? বোস আইনস্টাইন কনডেনসেশন স্টেটে পরিণত হবে। ঠিক একইভাবে এই গ্যাসকে যদি আমরা এক্সট্রিম হিট দিই কিসে পরিণত হবে? প্লাজমাতে পরিণত হবে। আশা করি তোমরা এই কনসেপ্টগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। নেক্সট আমরা কি জানবো? পদার্থের 3টি অবস্থার তুলনামূলক বৈশিষ্ট্য, প্রপার্টিজ অফ স্টেট অফ ম্যাটার, অর্থাৎ সলিড, লিকুইড আর গ্যাস, এদের বৈশিষ্ট্য কি, এদের 3টের মধ্যে ডিফারেন্স কি, সেগুলো সম্পর্কে আমরা জানবো। সবার প্রথমে আকার, আয়তন। আকার এবং আয়তন অনুযায়ী সলিড, লিকুইড, গ্যাসের মধ্যে কি ডিফারেন্স? কঠিনের ক্ষেত্রে এর নির্দিষ্ট আকার ও নির্দিষ্ট আয়তন আছে, একটা ফিক্সড স্ট্রাকচার আছে। তরলের ক্ষেত্রে নির্দিষ্ট কোনো আকার নেই কিন্তু একটা আয়তন আছে। গ্যাসের ক্ষেত্রে এর আকার, আয়তন কিছুই নেই। সংনম্যতা বা কম্প্রেসিবিলিটি বলছে কঠিনের ক্ষেত্রে এটা অসংনম্য, অর্থাৎ সংকুচিত করা যায় না, ফ্লেক্সিবল না। লিকুইডের ক্ষেত্রে কি সামান্য সংনম্য, কিছুটা ফ্লেক্সিবল। গ্যাসের ক্ষেত্রে কি অত্যন্ত উচ্চ সংনম্য, অর্থাৎ হাইলি ফ্লেক্সিবল, মানে সংকুচিত করা যায় সহজে। নেক্সট কি ক্যারেক্টার পড়বো? নেক্সট বৈশিষ্ট্য কি? দৃঢ়তা, রিজিডিটি। রিজিডিটি মানে কি? দৃঢ়তা, কতটা শক্ত সেটা জানবো। কঠিন কি? কঠিন পদার্থ হাইলি রিজিড, এরা খুব শক্ত হয়, এদেরকে সহজে ভাঙা যায় না। লিকুইড তরল পদার্থকে এরা নট রিজিড, এরা ততটা শক্তিশালী নয়, ততটা শক্ত নয়। আর গ্যাসীয় পদার্থকে এরা একদমই নট রিজিড, এরা একদমই শক্তিশালী নয় বা দৃঢ় না, শক্ত না। কঠিনতা, হার্ডনেসের দিক থেকে দেখতে গেলে কঠিন পদার্থ অত্যন্ত কঠিন, দে আর হার্ডেস্ট। তরল পদার্থকে এরা কঠিন না, গ্যাসীয় পদার্থ কঠিন না। প্রবাহী ধর্ম, ফ্লুইডিটির ওপরে ভিত্তি করে আমরা কি জানবো? সলিডের ফ্লুইডিটি ধর্ম আছে না নেই? এই তরলের ক্ষেত্রে ফ্লুইডিটি ধর্ম আছে, আর গ্যাসের ক্ষেত্রে ফ্লুইডিটি ধর্ম এক্সট্রিম, মানে অনেক আছে।
নেক্সট আমরা জানবো ঘনত্ব বা ডেনসিটি। ডেনসিটিকে আমরা রো দিয়ে ডিনোট করি। ডেনসিটি সমান সমান মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। কঠিন কি? কঠিন হচ্ছে সর্বাধিক ঘনত্বযুক্ত। এর ডেনসিটি কি? এর ডেনসিটি সব থেকে বেশি। কঠিনের চেয়ে কম ঘনত্ব কার? লিকুইডের। তাহলে এর ডেনসিটি একটু কম কার থেকে? কঠিনের থেকে। আর গ্যাসের ঘনত্ব আরও কম, ঠিক আছে? গ্যাসের ঘনত্ব আরও কম, গ্যাসের ঘনত্ব আরও কম। এইবার আমরা জানবো গতিশক্তি বা কাইনেটিক এনার্জি। কাইনেটিক এনার্জি কি? কঠিনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি বা গতিশক্তি সর্বনিম্ন, সব থেকে কম, সব থেকে কম। তরলের ক্ষেত্রে কি? কণাগুলো এক জায়গা থেকে অন্য জায়গায় মুভ করতে পারে, কঠিনের থেকে বেটার। তাহলে এর কাইনেটিক এনার্জিও কি? কঠিনের থেকে তরলের কাইনেটিক এনার্জি কি? বেশি। আর গ্যাসের ক্ষেত্রে কি? গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সব থেকে বেশি। গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কি? সব থেকে বেশি, সব থেকে বেশি, সব থেকে বেশি। তাহলে কঠিনের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি সব থেকে কম, তরলের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি কঠিনের থেকে বেশি, আর গ্যাসের ক্ষেত্রে কাইনেটিক এনার্জি অর্থাৎ গতিশক্তি তরলের থেকেও বেশি। তাহলে কাইনেটিক এনার্জির যদি আমি সিকোয়েন্স লিখি, সব থেকে বেশি কার? গ্যাসের, তারপরে লিকুইড, তারপরে সলিড। তারপরে আমরা শিখব ফোর্স অফ অ্যাট্রাকশন বা আকর্ষণ বল। সর্বাধিক শক্তিশালী আকর্ষণ বল কার আছে? সলিডের। তাহলে সলিডের ক্ষেত্রে ফোর্স অফ অ্যাট্রাকশন কি? সব থেকে বেশি। তারপরে কি? তারপরে হচ্ছে লিকুইডের তারপরে, আর সবার শেষে কি? গ্যাসের ফোর্স অফ অ্যাট্রাকশন কি? অনেক কম। এই গ্যাসের থেকে কার বেশি? লিকুইডের বেশি। গ্যাসের থেকে কার বেশি? লিকুইডের বেশি। ফোর্স অফ অ্যাট্রাকশন গ্যাসের থেকে লিকুইডের বেশি। তাহলে সিকোয়েন্স কি? সব থেকে বেশি সলিডের, তারপরে লিকুইড, তারপরে গ্যাস। আজকের ক্লাসের শেষ গুরুত্বপূর্ণ টপিক হলো ব্যাপন। ব্যাপন সম্পর্কে আমরা কি জানবো? কোনো মাধ্যমের মধ্যে পদার্থের কণাগুলোর উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে স্বতঃস্ফূর্তভাবে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ার ঘটনাকেই বা প্রক্রিয়াকেই বলে ব্যাপন। এর ফলে পুরো মাধ্যমে কণাগুলি সমানভাবে বিন্যস্ত বা মিশে থাকে। বলছে কোনো মাধ্যমের মধ্যে দিয়ে পদার্থের কণাগুলো উচ্চ ঘনত্বের অঞ্চল থেকে স্বতঃস্ফূর্তভাবে নিম্ন ঘনত্বের অঞ্চলের দিকে ছড়িয়ে পড়ার এই প্রক্রিয়াকেই বলে ব্যাপন। এর ফলে পুরো মাধ্যমের কণাগুলি সমানভাবে কি থাকে? বিন্যস্ত থাকে। অর্থাৎ হাই ডেনসিটি থেকে লো ডেনসিটি, এই যে পদার্থের কণাগুলির যে মুভমেন্ট, এটাকেই বলছে ডিফিউশন। এর কারণ কি? কেন পদার্থের কণাগুলি হাই ডেনসিটি থেকে লো ডেনসিটি, উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের মধ্যে প্রবাহিত হয়? কারণ কি? এর কণাগুলোর নিরবিচ্ছিন্ন এলোমেলো গতির র্যান্ডম মোশনের কারণেই এটি হয়ে থাকে। এই ম্যাটারের মধ্যে যে কণা থাকে, সেই কণাগুলির একটা নিরবিচ্ছিন্ন এলোমেলো গতি আছে। এর কারণে ডিফিউশন বা ব্যাপন ঘটে। এর জন্যে বাইরের কোনো শক্তির প্রয়োজন হয় না। তাপমাত্রার প্রভাব। এই ডিফিউশনে তাপমাত্রার কি প্রভাব? তাপমাত্রা বাড়ালে কণাগুলির গতিশক্তি বৃদ্ধি পায়, ফলে ব্যাপন হারও বৃদ্ধি পায়। বলছে টেম্পারেচার যদি আমরা ইনক্রিজ করি, তাহলে কণাগুলির মধ্যে যে গতিশক্তি কাইনেটিক এনার্জি 12 mv², এটাও কি হয়? ইনক্রিজ হয়। এর ফলে কি হয়? ব্যাপন অর্থাৎ ডিফিউশন এটাও বৃদ্ধি পায়। বোঝা গেল? নেক্সট কি শিখবো আমরা? নেক্সট আমরা কিছু কোশ্চেন উত্তর সম্পর্কে জানবো। প্রথম প্রশ্ন দেখো, একজন সাঁতারু সুইমিং পুলের জল সহজে কেটে সামনের দিকে এগিয়ে যেতে পারে। পদার্থের কোন বৈশিষ্ট্যটি এই ঘটনা দ্বারা প্রমাণিত হয়? এই ঘটনাটি প্রমাণ করে যে জলের কণাগুলোর মধ্যে একটা নির্দিষ্ট ফাঁকা স্থান আছে। জলের কণাগুলির মধ্যে পারস্পরিক আকর্ষণ বল বা ফোর্স অফ অ্যাট্রাকশন বল তুলনামূলকভাবে দুর্বল, যার কারণে একজন সাঁতারু খুব সহজে হাত দিয়ে সে জলের সেই বলকে সহজে অতিক্রম করতে পারে। তাহলে আমরা কি দেখলাম? জলের কণাগুলির মধ্যে একটা নির্দিষ্ট ফাঁকা স্থান থাকে। আর কি দেখলাম? জলের কণাগুলোর মধ্যে পারস্পরিক আকর্ষণ বল, ফোর্স অফ অ্যাট্রাকশন বল তুলনামূলক কম। সেই জন্যই একটা সাঁতারু খুব সহজেই সুইমিং পুলের জল কেটে সামনে এগিয়ে যেতে পারে। নেক্সট কি কোশ্চেন? নেক্সট 2 নম্বর কোশ্চেন, মহাবিশ্বে বা মহাজগতে পদার্থের কোন অবস্থাটি সবচেয়ে বেশি পরিমাণে পাওয়া যায়? এর উত্তর কি? অপশন নাম্বার ডি, প্লাজমা। কারণ মহাজগতে আমরা কি দেখতে পাই? সূর্য দেখতে পাই, নক্ষত্র দেখতে পাই। এরা সবই কি পদার্থের কোন অবস্থা? প্লাজমা স্টেট, প্লাজমা অবস্থা। 3 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি পদার্থের একটি চারিত্রিক বৈশিষ্ট্য? এর উত্তর কি হবে? ঘনত্ব, ডেনসিটি। নির্দিষ্ট পদার্থের একক আয়তনের ভর বা ঘনত্ব সবসময় নির্দিষ্ট থাকে। বলছে একটা পদার্থ তার একক আয়তনের যে ভরটা বা ঘনত্বটা সেটা সবসময় ফিক্স থাকে। সেই জন্যে ঘনত্ব হলো পদার্থের একটা নির্দিষ্ট ক্যারেক্টার। 4 নম্বর কি প্রশ্ন? 4 নম্বর প্রশ্ন দেখো, কোনো পদার্থের আয়তন স্থির রেখে যদি ভর বৃদ্ধি করা হয় তবে ঘনত্বের কি পরিবর্তন ঘটবে? আমরা কি জানি? রো মানে ঘনত্ব ইজিক্যাল টু মাস বাই ভলিউম, ভর বাই আয়তন। এখানে বলছে পদার্থের আয়তন স্থির, ভিটা কি? কনস্ট্যান্ট।
ভি যদি কনস্ট্যান্ট হয়, রো কার সাথে প্রপোর্শনেট? মাসের সাথে। বলছে ভর যদি বৃদ্ধি করি মানে মাস যদি বাড়ায় তাহলে অটোমেটিক্যালি কী হবে? ডেন্সিটিও বাড়বে। তাহলে এখানে দেখো আমরা জানি রো ডেন্সিটি সমান সমান মাস বাই ভলিউম। যেহেতু আয়তন স্থির, আয়তনটা কি স্থির, তাই ভর বাড়লে, এই ভর বাড়লে, মাস বাড়লে ঘনত্ব সমানুপাতিক হারে বৃদ্ধি পাবে। নেক্সট কোশ্চেন, 5 নম্বর কোশ্চেন। পদার্থের কোন অবস্থার কণাগুলো পরস্পরের থেকে অনেক দূরে থাকে এবং যার কোনো নির্দিষ্ট আকার বা আয়তন নেই? এর উত্তর কি হবে? গ্যাস। অবভিয়াসলি গ্যাস। গ্যাসের মধ্যে যে পার্টিকেল থাকে, গ্যাসের মধ্যে যে পার্টিকেল থাকে সেই পার্টিকেলগুলো কি থাকে? অনেক দূরে দূরে থাকে। কেন? এদের মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশন বল কি অনেক কম। তাই যেহেতু দূরে দূরে থাকে, এদের মধ্যে আকর্ষণ বল নেই, তাই এদের কি নির্দিষ্ট কোনো আকার, নির্দিষ্ট কোনো শেপ বা আয়তন, ভলিউম কোনোটিই নেই। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 6। নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? নিচের কোনটি গ্যাসের বৈশিষ্ট্য নয়? এর উত্তর কি? এর উত্তর হচ্ছে অপশান এ। গ্যাসের একটি নির্দিষ্ট আকার থাকে, এটা গ্যাসের বৈশিষ্ট্য নয়। কারণ কি? গ্যাস লেখো গ্যাস, এর মধ্যে কি ফোর্স অফ অ্যাট্রাকশন কি খুব কম, খুব নেগলিজেবল। ফোর্স অফ অ্যাট্রাকশন খুব নেগলিজেবল, এর জন্য কি এদের কোনো ফিক্সড শেপ নেই, এর ফিক্সড ভলিউম নেই। তাহলে এই যে আমি বলেছি প্রথম পয়েন্টে যেটা দেওয়া আছে অপশান, এদের নির্দিষ্ট আকার আছে, ফিক্সড শেপ আছে নেই। তাহলে এটাই এখানে গ্যাসের যে বৈশিষ্ট্য তার মধ্যে ফিট করছে না। নেক্সট কোশ্চেন দেখো, কোশ্চেন নাম্বার 7। কঠিন পদার্থ সরাসরি বাষ্পে পরিণত হয়, এই প্রক্রিয়াকে কি বলে? এই প্রক্রিয়াকে বলে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এটাকে বলে ঊর্ধ্বপাতন বা সাবলিমেশন। এখানে আমরা কি জেনেছি? এখানে জেনেছি আমরা কোনো সলিডকে যদি হিট দেওয়া হয়, সে যদি লিকুইড স্টেটের মধ্যে দিয়ে না গিয়ে সরাসরি সলিড থেকে গ্যাসে ট্রান্সফার হয়ে যায়, এটাকেই বলবো আমরা সাবলিমেশন। এটাকেই আমরা বলবো সাবলিমেশন বা ঊর্ধ্বপাতন। 8 নম্বর কোশ্চেন কি? কোনো পদার্থের ভর স্থির রেখে যদি তার আয়তন বৃদ্ধি করা হয় তবে ঘনত্বের কি পরিবর্তন ঘটবে? আমরা ঘনত্ব রো এর কি ফর্মুলা জেনেছি? মাস বাই ভলিউম। এখানে কি বলছে? ভর, মাসটা কি কনস্ট্যান্ট, মাসটাকে যদি কনস্ট্যান্ট রাখি, ডেন্সিটি ইনভার্সলি প্রপোর্শনেট টু ভলিউম, অর্থাৎ ভলিউম ইনক্রিজ করলে ডেন্সিটি ডিক্রিজ করবে। তাহলে এখান থেকে মানে ভলিউম বাড়লে ঘনত্ব কমবে। এর থেকে আমরা কি বলতে পারি? যে কোনো পদার্থের ভর, মাসটাকে যদি কনস্ট্যান্ট স্থির রেখে আয়তনটাকে যদি আমরা বাড়াই তাহলে ঘনত্ব কি হবে? ঘনত্ব হ্রাস পাবে। তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ঘনত্ব হ্রাস পাবে। শেষ প্রশ্ন, কোশ্চেন নাম্বার 9। পদার্থের কোন অবস্থার নির্দিষ্ট আয়তন আছে কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই? এর উত্তর কি হবে? তরল। কারণ আমরা কি জেনেছি? তরলের ক্ষেত্রে কি? তরলের ক্ষেত্রে লিকুইডের ক্ষেত্রে এর মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা কি সলিডের থেকে কি কম, সেই জন্যে এর নির্দিষ্ট কোনো কি নেই, নির্দিষ্ট কোনো শেপ নেই। লিকুইডকে তুমি যে পাত্রেই রাখো না কেন সেই পাত্রের আকার ধারণ করবে, কিন্তু লিকুইডের কি আছে? একটা নির্দিষ্ট আয়তন আছে, একটা ভলিউম আছে, নির্দিষ্ট আয়তন আছে। যে পাত্রেই তুমি এটাকে দাও না কেন এর একটা নির্দিষ্ট আয়তন আছে। তাহলে লিকুইডের কি আছে? একটা তরল পদার্থের কি আছে? একটা নির্দিষ্ট আয়তন আছে, কিন্তু কোনো নির্দিষ্ট আকার নেই, কোনো ফিক্সড শেপ নেই। ফিক্সড শেপটা কেন নেই? কারণ এর কণাগুলির মধ্যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা সলিডের থেকে কম। এর মধ্যে যে কণাগুলো আছে সেই কণাগুলো একে অপরকে ভালো করে টেনে ধরে রাখতে পারে না, সেই জন্য এর নির্দিষ্ট ফিক্সড শেপ নেই। তাহলে যদি তোমাদেরকে প্রশ্ন দেয় যে এমন একটা পদার্থের নাম বলো যে পদার্থের নির্দিষ্ট আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই, নির্দিষ্ট শেপ নেই, এর উত্তর কি হবে? লিকুইড, তরল পদার্থ। দেখো, আশা করি তোমরা আজকের ভিডিওটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। এই সম্পূর্ণ ভিডিওটা তোমরা ভালোভাবে দেখবে এবং বারবার রিভাইজ করবে। রিভাইজই একমাত্র সাফল্যের চাবিকাঠি। প্রতিদিন ঘুমাতে যাওয়ার আগে অন্তত 20 মিনিট সময় বের করে তোমরা আজকের ক্লাসের নোটসগুলো ভালো করে পড়বে, রিভাইজ করবে। প্রয়োজনে এই ভিডিওটা বারবার দেখবে এবং সম্পূর্ণ কনসেপ্ট ক্লিয়ার করবে। তো বন্ধুরা, এই ছিল আজকের পদার্থের ক্লাসের সম্পূর্ণ আলোচনা। আশা করি পদার্থের প্রতিটি অবস্থা এবং তাদের বৈশিষ্ট্য তোমরা খুব সহজভাবে বুঝতে পেরেছো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও ও বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে। ততক্ষণ ভালো থেকো, শিখতে থেকো। ধন্যবাদ।